বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ক্লাসটি দেখতেছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এখন আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ে বই থেকে একটি পাঠ উপস্থাপন করব। তোমরা সবাই আমার ক্লাসটিতে জয়েন করো, খাতা কলম নিয়ে তোমরা বসে যাও। তোমরা জানো এর আগে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রায় সকল পাঠগুলোই আমি উপস্থাপন করেছি আমার ফেসবুক আইডিতে এবং ইউটিউবে দেয়া আছে। তোমরা ওগুলো বাসায় দেখবে এবং বাসায় অনুশীলন করতে থাকো শিক্ষার্থীরা। এখন আমি আজকে আমার এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে মণিপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজা আক্তার, সহকারী শিক্ষক, মণিপুর উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 12 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা। পাঠ ঘোষণায় যাওয়ার আগে চলো আমরা কিছু ছবি দেখি। ছবিগুলি লক্ষ্য করো শিক্ষার্থীরা, লক্ষ্য করো সবাই। উপরের ছবি দিয়ে কোন কোন পেশা বোঝানো হচ্ছে বলো তো শিক্ষার্থীরা। প্রথম ছবিটি কি? প্রথম ছবিটিতে আমাদের কৃষকের ছবি দেখতে পাচ্ছি আমরা। দ্বিতীয় ছবিটিতে ব্যবসা, তৃতীয় ছবিটিতে প্রকৌশলী এবং চতুর্থ ছবিতে কিন্তু আমরা চিকিৎসা পেশায় যারা নিয়োজিত আছেন তাদের দেখে আমরা চিনতে পারতেছি, তাই না শিক্ষার্থীরা? এখন আমাকে বলো কোন বিষয়গুলো কেন্দ্র করে মানুষের পেশা ভিন্ন ভিন্ন হয় বলো তো শিক্ষার্থীরা। হ্যাঁ, এইটা তোমরা বলতে পারতেছো। মানুষের উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করে কিন্তু মানুষের পেশা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখন আমাকে বলো উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করে মানুষের কোন অবস্থান গড়ে উঠে বলো তো সবাই। এই তো বলতে পারতেছো, মানুষের আর্থ ও সামাজিক অবস্থা গড়ে ওঠে। তাহলে মানুষের আর্থ সামাজিক অগ্রগতির পেছনে কোন সম্পদটির ভূমিকা সবচাইতে বেশি বলতো? এই তো বলতে পারতেছ, প্রাকৃতিক সম্পদের ভূমিকা কিন্তু সবচাইতে বেশি। তাহলে শিক্ষার্থীরা আমাকে বলো আমাদের আজকের পাঠের বিষয় কি? আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা। এখন চলো আমরা আমাদের শিখন ফলগুলো দেখে নেই। মানুষের আর্থসামাজিক সামাজিক ব্যবস্থা বর্ণনা করতে পারবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থীরা। এখন আমি আলোচনা করব তোমাদের কিভাবে সমাজ ব্যবস্থা গড়ে উঠে সেটি নিয়ে একটু আলোচনা করে শিক্ষার্থীরা। তোমরা জানো যে কালের বিবর্তনে মানুষ কিন্তু বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকে। সেরকম ভাবে দেখো, লক্ষ্য করো, বেঁচে থাকার জন্য মানুষ নানা রকম কাজ করে। এসব মানুষের অর্থনৈতিক কাজ, এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। মূলত অর্থনীতির উপর ভিত্তি করে কিন্তু সমাজ ব্যবস্থাটা গড়ে উঠেছে। এখন লক্ষ্য করো কিভাবে মানুষের আর্থসামাজিক অবস্থা গড়ে উঠে সেটি নিয়ে একটু আলোচনা করে শিক্ষার্থীরা। কালের বিবর্তনে কিন্তু দিন কিন্তু এক জায়গায় থেমে নেয়, সময়টা এক জায়গায় থেমে নেয়। এই যেখানে লেখা আছে দেখো, প্রাচীন কাল মানুষ বন থেকে ফল সংগ্রহ করত এবং পশু শিকার করে মাংস খেত। এরপর ধীরে ধীরে মানুষ খাদ্য উৎপাদন করতে শিখে। কিভাবে বলতো? ওই যে তারা ফলটা খেলো, সেই ফলের বীজটা কিন্তু তারা কি করছে? ফেলে রাখছে। ওখান থেকে কিন্তু আবার গাছ হয়েছে এবং পরবর্তী সময় কিন্তু তারা আবার সেই গাছ থেকে ফলটা খেতে পারতেছে। এভাবে কিন্তু তারা অগ্রগতি হয়েছে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে দেয়া আছে খাদ্য ও অন্যান্য পণ্য উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করে গড়ে উঠে আর্থসামাজিক ব্যবস্থা। এটা নিয়ে আমি আগেই কথা বলেছি। এখন এখানে দেখো, তারপর তারা ফসল ফলাতে শেখে এবং কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলে। খাদ্য ও অন্যান্য পণ্য উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করে মানুষের আর্থসামাজিক ব্যবস্থা গড়ে ওঠে। এখন আমি আলোচনা করব শিক্ষার্থী, দেখো, লক্ষ্য করো, খনিজ সম্পদ উত্তোলন। বাংলাদেশে কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদের মধ্যে খনিজ সম্পদ হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পদ। এই খনিজ সম্পদ উত্তোলন করেও কিন্তু মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। আধুনিক কালে মানুষ কোন কোন খনিজ সম্পদ উত্তোলন করতে শিখেছে বলো তো আমাকে। এই যেখানে আমি ছবি দেখাইতেছি, ছবি দেখে বলো তো। এই তো একজন বলতে পারলে কি কি সম্পদ বলো?
কয়লা, লোহা, পাথর, স্বর্ণ, রূপ, গ্যাস ইত্যাদি এগুলো কিন্তু হলো আমাদের প্রাকৃতিক থেকে আহরণকৃত খনিজ সম্পদ। আমি একটু আলোচনা করে শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রাচীন কাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত মানুষ যেসব সম্পদ ব্যবহার করছে তার সবটাই ছিল প্রাকৃতিক। প্রাকৃতিক সম্পদকে রূপান্তর করে মানুষ নিজেদের প্রয়োজনে তা ব্যবহার করছে। আধুনিক কালে মানুষ কয়লা, লোহা, পাথর, স্বর্ণ, রূপ, গ্যাস ইত্যাদি খনিজ সম্পদ উত্তোলন করতে শিখেছে। তারা প্রাকৃতিক সম্পদকে আরো দক্ষতার সাথে ব্যবহার করছে, এজন্য তৈরি করছে অনেক আধুনিক যন্ত্র। এভাবেই মানুষ জীবনের নিজেদের আর্থসামাজিক অবস্থাকে দ্রুত উন্নতি ঘটাচ্ছে। শিক্ষার্থীরা, বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদের যে ভূমিকা সেই অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন দেখো প্রাকৃতিক সম্পদের কি ভূমিকা আছে। মূলত প্রাকৃতিক সম্পদ থেকে বিভিন্ন ধরনের উৎপাদনগুলো আমরা করতে পারতেছি, কর্মসংস্থান, সুষম খাদ্যের অভাব পূরণ করতে পারতেছি, শিল্পের উন্নয়ন করতে পারতেছি, ব্যবসা বাণিজ্যের প্রসার করতে পারতেছি, জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারতেছি এবং আমাদের যে আসবাবপত্রের যোগান এগুলোও কিন্তু আমরা প্রকৃতি থেকে পেয়ে আসতেছি। শিক্ষার্থীরা, এখন আমি আলোচনায় যাই উৎপাদন ও কর্মসংস্থানে। দেখো, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সীমিত, অন্যদিকে সম্পদের তুলনায় দেশের জনসংখ্যা কিন্তু অনেক বেশি। এজন্য যথাযথ পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব উৎপাদন ও কর্মসংস্থানের। বাংলাদেশ কি ভিত্তিক অর্থনীতি বলো তো শিক্ষার্থীরা? হ্যাঁ, এই তো বলতে পারতেছো, বাংলাদেশ হচ্ছে আমাদের কৃষি ভিত্তিক অর্থনীতি। বাংলাদেশের মাটিটা কেমন বলো? বাংলাদেশের মাটি তোমরা জানো উর্বর, তাই না? বাংলাদেশের মাটি খুবই উর্বর। উর্বর মাটির ব্যবহার করে কিভাবে উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে বলো তো? হ্যাঁ, অবশ্যই আমাদের কি করতে হবে, তার জন্য পরিকল্পিতভাবে শিল্পের উন্নয়ন ও কৃষিকাজে প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে, ফলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো পাঠ্য বইয়ের আলোকে, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এ দেশের মাটি খুবই উর্বর। এই উর্বর মাটি যথাযথভাবে ব্যবহার করে কৃষি উৎপাদন অনেক বেড়ে যাবে। অন্যদিকে শিল্পায়ন করতেও হবে পরিকল্পিতভাবে। কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে গ্রামে, ফলে কাজের জন্য তখন তারা গায়ের লোক শহরে দিকে ছুটবে না। যখন তারা গায়ে এই জিনিসটা করতে পারবে শিক্ষার্থীরা, তখন কিন্তু শহরের উপরে চাপটাও কমে যাবে। এখন আমি আলোচনা করব, দেখো তোমাদের পাঠ্য বইয়ের আলোকে সুষম খাদ্যের অভাব পূরণ কিভাবে এটা আমরা করতে পারি। কিভাবে সুষম খাদ্যের অভাব পূরণ করা হচ্ছে শিক্ষার্থীরা? দেখো এখানে লেখা আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা, গবাদি পশু, হাঁস, মুরগি ও মাছ এই তিন ধরনের প্রাণীজ সম্পদ সুষম খাদ্যের অভাব পূরণ করছে আর খামার সৃষ্টির ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা লক্ষ্য করছো, এখানে লেখাই আছে বর্তমানে গবাদি পশু, হাঁস, মুরগি, মৎস্য এই তিন ধরনের প্রাণীজ সম্পদ ব্যবহার বেড়েছে, এর ফলে সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে। অন্যদিকে লক্ষ লক্ষ খামার সৃষ্টির ফলে বহু মানুষের কর্মসংস্থানও হচ্ছে। শিক্ষার্থীরা, শুধুমাত্র সুষম খাদ্য নয়, অর্থনৈতিক ভাবেও এই যে এই খামারগুলা করাতে মানুষ লাভবান হচ্ছে। প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে সেচ সুবিধা পেতে পারি শিক্ষার্থীরা? আমি এখন মূলত সেচ সুবিধাটা নিয়ে একটু আলোচনা করব। দেখো এখানে লেখায় আছে, আমাদের লেখা আছে নদী, নালা, খাল, বিল, হাওরের পানি বর্ষাকালে পানি জমা করে রেখে আমরা এই সমস্ত কাজগুলো করতে পারি। শিক্ষার্থীরা, আরো আছে দেখো, ফলে শুকনো মৌসুমেও কিন্তু কৃষি উৎপাদন অনেক বাড়ানো যায় যদি আমরা কি পরিকল্পিতভাবে কিছু নদী নালা মতো ছোট পুকুর ডোবা এরকম করে যদি আমরা পানিগুলো সংরক্ষণ করে রাখি, তাহলেও কিন্তু আমরা আমাদের এই সেচ কার্যটা পরিচালনা করতে পারবো সারা বছর ধরে এবং ফসলও আমরা উৎপাদন করতে পারবো সঠিকভাবে। দেখো শিক্ষার্থীরা, এই যে লক্ষ্য করে এখানে দেয়া আছে যে কৃষি জমিতে সেচ দিতে পারি, ফলে শুকনো মৌসুমে কৃষি উৎপাদন করানো সম্ভব হবে। সেচ সুবিধা প্রদানের অংশটুকু নিয়ে আলোচনা করলাম শিক্ষার্থীরা। আমি এখন আলোচনা করব, দেখো প্রাকৃতিক সম্পদ কিভাবে শিল্প উন্নয়ন ও ব্যবসার প্রসার ঘটাতে পারে বলো তো? তোমরা একটু ধারণা করতে পারতেছো শিক্ষার্থীরা? এগুলো কিসের ছবি নিয়ে এসেছি দেখো, দেশের প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর আমাদের দৈনন্দিন জীবন কাজে লাগছে এবং বিশ্বে শিল্পের উন্নয়ন ও ব্যবসার
ব্যবসার প্রসার ঘটাচ্ছে শিক্ষার্থীরা। লক্ষ্য করো, শিল্প ও ব্যবসা প্রসার অংশে এই অংশটুকু নিয়ে আমি আলোচনা করতেছি। এখন আমি আলোচনা করব শিক্ষার্থীরা, দেখো বনজ সম্পদ কিভাবে আমাদেরকে অর্থনৈতিকভাবে লাভবান করতেছে। তোমরা জানো বিভিন্ন ধরনের কাঠ বন থেকে আমরা পেয়ে থাকি, বিভিন্ন ধরনের প্রাণীজ সম্পদও আমরা বন থেকে পেয়ে থাকি। বাড়িঘর তৈরি, আসবাবপত্র নির্মাণ এবং পৃথিবীর তাপমাত্রা কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে আসছে। এখন আমরা বন সম্পদের ভূমিকা নিয়ে আলোচনা করতেছি শিক্ষার্থীরা। দেখো তাহলে আমরা একটু পাঠ্য বইয়ের আলোকে যাই। ঘরবাড়ি নির্মাণ আমাদের বনজ সম্পদ ব্যবহার করতে পারতেছি শিক্ষার্থীরা। আবার প্রকৃতিতে তাপমাত্রা কমানোর জন্য বনজ সম্পদ অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করছে। এছাড়া পরিকল্পিতভাবে আমাদের বনজ সম্পদ আরো আমরা বাড়াতে পারি। দেশের প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহার করে দেশের কৃষি শিল্প যেমন উন্নত হবে, তেমনি মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে, যদি আমরা সেটা কি করতে পারি, পরিকল্পিতভাবে সেই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা এখন আসো আমরা এই অংশ থেকে একটু মূল্যায়ন করি তোমাদের। আদিকালে মানুষ কিভাবে জীবন নির্বাহ করতো বলো তো? হ্যাঁ, এই তো বুঝতে পারতেছ, ফলমূল সংগ্রহ করি, তাই না? আরেকটি প্রশ্ন দেখো নিয়ে এসেছি, সুষম খাদ্যের অভাব দূর হয় কিভাবে শিক্ষার্থীরা? হ্যাঁ, এই যে এখানে দেয়া আছে তিনটি কিন্তু আমাদের উত্তর। তাহলে শিক্ষার্থীরা এখন আসো আমরা এই অংশ থেকে একটি বাড়ির কাজ নেই। পৃথিবীর তাপমাত্রা কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি কিভাবে ভূমিকা রাখতে পারে তার সর্বোচ্চ 10 বাক্য লিখে শিক্ষার্থীরা তোমরা আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিলে আমি পাঠটি পেয়ে যাব। আজকের পাঠে মনোযোগ থাকার জন্য আমি সকল শিক্ষার্থীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাহিরে গেলে মাস্ক ব্যবহার করবে, বাইরে থেকে এসে 10-20 সেকেন্ড ধরে হাত ধুবে। আল্লাহ হাফেজ।